गुड आफ्टरनून फ्रेंड्स एंड स्टूडेंट्स। आज के আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা নাউন নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। এর মধ্যে আশা করি তোমরা সবাই ভালোই আছো, বাড়িতে আছো। তো প্রোনাউনের ভাগগুলো জেনে নেওয়া যাক। প্রোনাউনটা নিয়ে অনেকের কনফিউশন আছে। কেউ 5 ধরনের প্রোনাউন বলে, কেউ 6 ধরনের বলে, কোথাও 8 ধরনের আছে। বিভিন্ন বইয়ে বিভিন্ন ধরনের আছে, আর অনেকে কনফিউজড হয়ে যায় যে কী প্রোনাউন, কীভাবে ইউজ হয়, কেন ওটাকে এটা বলি। তো এগুলো আজকে সমস্তটা আমরা ক্লিয়ার করবো। আমরা 11 ধরনের প্রোনাউন নিয়ে আজকে ডিসকাস করবো। যত ধরনের প্রোনাউন মোটামুটি আমরা সম্ভব মানে ভাবা সম্ভব এই মুহূর্তে, যেগুলো সহজে বোঝা যাবে সেইভাবে আমরা 11 ধরনের প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইন্টেন্সিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এই সবকটা প্রোনাউন নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং বুঝে নেবো যে এগুলো কী এবং কীভাবে এদের ব্যবহার হয়। চশমা নিয়ে দেখতে পাচ্ছি। যে ভাগটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আগে আমরা প্রোনাউন কাকে বলে সেটা নিয়ে একটুখানি বলে নিই। আমরা আগের দিনও বলেছি, প্রোনাউন হচ্ছে সেই সমস্ত ওয়ার্ডস যেগুলো নাউনকে রিপ্লেস করে, মানে নাউনের পরিবর্তে বসে। তো এর যে 11টা ভাগ, তার প্রথম ভাগ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। তাহলে ব্যক্তিগত সর্বনাম বা ব্যক্তিগত প্রোনাউন হচ্ছে সেগুলোই যেগুলো কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে। মানে আমি কারো নাম না নিয়ে ওই প্রোনাউনটা নিয়ে পরের কথাগুলো বলতে পারি। যেমন আমরা যদি বলি উইল প্লে ফুটবল, তার মানে আমরা ফুটবল খেলি। তা আমরা বলতে গেলে আমি যদি আমরা ওই শব্দটা ব্যবহার না করতাম, তাহলে আমাকে বলতে হতো যে রাজু, শ্যাম, রাম, যদু, মধু, 11 জন নাম বলার পর বলতে হতো উইল প্লে ফুটবল। তো সেইভাবে তো হয় না, সেভাবে আমরা বলি না। তাহলে আমরা কীভাবে বলি? আমরা সেই জায়গাটাকে বলি উই। উই মানে আমরা, আমাদের যতজন আছে তাদের নাম না বলে আমি তার উইটা ব্যবহার করলাম। তো অলিনা ইজ এ গার্ল, শি লাইকস ডল। তাহলে আমরা কি বলি? অলিনা ইজ এ গার্ল, অলিনা লাইকস ডল, অলিনা রিডস বুক। আমরা বারবার একই নাম ইউজ করি না, আমরা তার পরিবর্তে, সেই নামগুলোর পরিবর্তে আমরা একটা করে ওয়ার্ড ইউজ করি, যে ওয়ার্ডগুলো হচ্ছে এখানে প্রত্যেকটা এই ওয়ার্ডগুলো হচ্ছে এক একটা পার্সোনাল প্রোনাউন। ছেলে হলে আমরা কি ব্যবহার করি? ছেলেদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি, মেয়েদের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করি। বুকস আর প্রেসিয়াস, সো টেক কেয়ার অফ দেম। বুকস আর প্রেসিয়াস, সো টেক কেয়ার অফ দেম। বইগুলো খুব মূল্যবান, তাই তার যত্ন নেওয়া উচিত। এখানে বুকসগুলোর পরিবর্তে আমরা কি করলাম? আমরা দেম এই একটা ওয়ার্ড ইউজ করলাম দ্বিতীয়বার। বুকস আর প্রেসিয়াস, সো টেক কেয়ার অফ বুকস না বলে বুকস টেক কেয়ার অফ দেম। তাই দেমটা অ্যাকচুয়ালি বুকসের পরিবর্তে ব্যবহৃত হলো, এবং ব্যক্তি বা বস্তুর একটা ব্যক্তিগতভাবে তাদের পরিবর্তে যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলো কিন্তু সবকটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ক্লিয়ার? তো এদের উদাহরণ আমরা আরও দেখতে পারি, কিন্তু পার্সোনাল প্রোনাউনটা বোঝার সময় আমাদের যেটা বুঝে নিতে হবে, এই প্রোনাউনগুলোর বিভিন্ন পার্সেন হয়। এই প্রোনাউনগুলো সিঙ্গুলার আর প্লুরালও হয়। তা ফার্স্ট পার্সনে আমরা কাদেরকে ফার্স্ট পার্সন বলি? ফার্স্ট পার্সন মনে রাখতে হবে যে সবসময় আমি, আমরা, আমি ও আমরা রিলেটেড যত শব্দ হয় সেগুলো সব ফার্স্ট পার্সনে আসবে। আমি এবং আমরা রিলেটেড। কিন্তু সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা? সিঙ্গুলার হচ্ছে একটা, মানে যেটা একটা, মানে আমি, আই, মি, মাইন, মাইসেলফ, এগুলো সব সিঙ্গুলার। তাই জন্য ফার্স্ট পার্সনের সিঙ্গুলারে এই প্রোনাউনগুলো বসবে, প্লুরালে কি বসবে? আমরা, আমরা জাতীয় শব্দগুলো যেখানে বহুবচন, উই, আস, আওয়ার, আওয়ার্স, আওয়ারসেলভস, এগুলো বিভিন্ন ধরনের প্রোনাউন, কিন্তু বিভিন্ন ধরনের। যেমন একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন হিসাবে ইউজ হচ্ছে আওয়ার্স, আওয়ার, দিস ইজ আওয়ার বুক, আমাদের, পজিটিভ। কিন্তু এই ফার্স্ট পার্সনে এটা প্লুরাল ফর্ম, মানে আমি, আমরা, এই জাতীয় শব্দগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। তার আবার সিঙ্গুলার, প্লুরাল যদি আমি ভাগ করি, আমাদের ঠিক ভাগটা এরকম আসবে। সেকেন্ড পার্সন আমরা কি জানি? আমি, আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা। তুমি হলে সেটা সিঙ্গুলার, তোমরা হলে সেটা প্লুরাল। তাহলে ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ, এগুলো হচ্ছে সিঙ্গুলারে আসবে। আর সেকেন্ড পার্সন যদি আমি প্লুরাল ভাবি প্রোনাউন, তখন ইউ, ইয়োর, ইয়োর্স, ইয়োরসেলফ। কারণ তোমরাটাও আমরা ইউ দিয়েই বলি ইংলিশে, তাই জন্য ওখানে ইউটা দু জায়গাতেই এসছে। থার্ড পার্সন কোনগুলো? আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে বাকি ইংরাজিতে যত ধরনের
সম্বোধন হয়, হ্যাঁ, সে, হি, শি, ইট, হিম, রাম, রহিম, যা কিছু আমি বলি, কারো নাম বা কারো সেই নামের পরিবর্তে যদি আমি এই প্রোনাউন ইউজ করি, সেই সমস্ত প্রোনাউনগুলো কিন্তু থার্ড পার্সন। আর যদি একটা হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, যদি অনেকগুলো হয় দে, দেম, দেয়ার, দেয়ার্স, দেমসেলস, এগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে থার্ড পার্সনে আমাদের কিন্তু গ্রামার অনেক চেঞ্জ হয়ে যায়, ভার্বে চেঞ্জ হয়, টেন্সে চেঞ্জ হয়, ফরমেশনে চেঞ্জ হয়। তো এইগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস, মাথায় রাখতে হবে। আর ইনডেফিনিট কতগুলো প্রোনাউন হয় যেগুলো ডেফিনিট নয়, এনিবডি, সামবডি, এনিথিং, হ্যাঁ, তারপর নো বডি, ওয়ান, এইসবগুলো দিয়ে যখন আমরা কাউকে নির্দিষ্ট না করে কিছু কথা বলতে চাই তখন সেগুলোকে ইনডিফিনিট বলে। এবং সেইগুলো আবার প্লুরালও হয়, প্লুরালও ব্যবহার করতে পারি আমরা, বোথ, ফিউ, মেনি ইত্যাদি। আবার দুটোতেই ব্যবহার হয়, এরকমও পাওয়া যায়। সেগুলো অ্যাট, এনি, মোর, আমি কতগুলো উদাহরণ দিয়েছি, এগুলো পরবর্তীতে আমাদের খুব কাজে লাগবে। আসা যাক পজেসিভ প্রোনাউন। পজেসিভ মানে কি? যেটা আমি পজেস করি, মানে যেটা আমার অধীনে, যেটা আমার নিজের। মাইন, ইয়োর্স, হিজ, হার্টস, এগুলো সব হচ্ছে পজেসিভ প্রোনাউন। যেমন দিস পেন ইজ মাইন, এই পেনটি আমার। আমরা বলতেই পারি দিস ইজ মাই পেন, তো মাইটাও কিন্তু পজেসিভ প্রোনাউন, মাইনটাও পজেসিভ প্রোনাউন। দ্য ডগ ইজ ইয়োর্স, এই কুকুরটা তোমার। দ্য ব্যাগ ইজ দেয়ার্স, এটা তাদের ব্যাগ, তাহলে ব্যাগটা কিন্তু পজেসিভ প্রোনাউন এবং এটা তাদের ব্যাগ বোঝাতে আমি দেয়ার্সটাকে ইউজ করেছি। তাহলে পজেসিভ প্রোনাউন হচ্ছে যখন কারো কোনো অধীনে বা নিজের বোঝাতে পজেস করছে, সেটা তার নিচে রয়েছে, সেটা তার নিজের জন্য রয়েছে, সেটা তার নিজের জিনিস, এটা বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। দিস ইজ মাই টিম, মানে আমার টিম, এইরকম। মাইটা কিন্তু পজিটিভ প্রোনাউন। আসা যাক রিফ্লেক্সিভ প্রোনাউনে। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু খুব ট্রিকি। রিফ্লেক্সিভ প্রোনাউন কিন্তু খুব ট্রিকি। কারণ কি, রিফ্লেক্সিভ প্রোনাউন অনেক ক্ষেত্রেই দেখা যায় এখানে ভুল হয়। কারণ পরপর 3টে প্রোনাউন আমি এখানে লিখেছি, 3 ধরনের প্রোনাউন, অনেক ধরনের বই থেকে আমরা দেখেছি পড়তে গিয়ে যে 3 ধরনের প্রোনাউনকে বিভিন্নভাবে বলা থাকে, লাস্টে সব গুলিয়ে যায়। আজকে সেই ডাউটটা ক্লিয়ার করে দিই। রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে দেখলেই বোঝা যাবে, দেখো তোমরা, যে মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ। আবার এমফ্যাটিক প্রোনাউন পরের যে ভাগ লিখেছি সেখানেও মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ, ইয়োরসেলফ, এগুলো কিন্তু প্রোনাউনগুলো সেম। তাহলে তফাৎটা কোথায়? কেন এটা রিফ্লেক্সিভ, কেন এটা এমফ্যাটিক, বুঝে নেওয়া যাক। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে এমন একটা প্রোনাউন, এমন কতগুলো প্রোনাউন, যদিও এগুলো দেখতে সব জায়গাতেই এক লাগছে কিন্তু ব্যবহারটা আলাদা। রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার হচ্ছে যখন কোনো কাজ, সাবজেক্ট, মানে সেটা নাউন বা প্রোনাউন যেই সাবজেক্টে থাকুক, সাবজেক্ট যে অ্যাকশানটা করে ফলটা তার উপরে হয় বা তার জন্য হয়, তার উপরে হয় অথবা তার জন্য হয়, ফলটা তারই দিকে আসে, এটা বোঝাতে গিয়ে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনের জেনারেলি ইউজ করি। যেমন দ্য বয় হার্টস হিমসেলফ, ছেলেটা কোনো একটা কাজ করছিল, ছুরি দিয়ে কিছু কাটতে গেছিলো, নিজের আঙুলটাকে কেটে ফেলে। তাহলে হার্টস, দ্য বয় হার্টস হিমসেলফ, নিজেই হাতটা কেটেছে বা নিজেই আঘাত দিয়েছে নিজেকে, ঠিক আছে? তো এই আঘাত দেওয়াটা নিজেকে দিয়েছে, তো কার উপর রিলাকশনটা? নিজের উপর। তাহলে এটা কিন্তু হিমসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে আই পোর্ড সাম ওয়াটার ইনটু গ্লাস ফর মাই সেলফ, আমি কিছু জল ঢাললাম একটা গ্লাসে নিজের জন্য। তাহলে এটা আমি যে কাজটা করলাম কার জন্য করলাম? আমি আমার নিজের জন্য করলাম। তা নিজের জন্য করলাম, সে যে মাইসেলফটা, এটা অ্যাকচুয়ালি অ্যাকশানটা আমার দিকে এলো, আমার জন্য বা আমার উপরে, তাহলে এটা কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। he decided to reward himself with a pen for his good result. সে ভালো রেজাল্ট করেছে বলে সে নিজেকে নিজে একটা পেন উপহার দেবে ঠিক করলো। তাহলে নিজেকে নিজে পেন উপহার দেবে ঠিক করলো, তো উপহারটা দেওয়া ঠিক করেছে, কিন্তু পেনটা কিন্তু দেবে কাকে? নিজেকে। তাহলে ফলটা নিজের দিকেই আসছে, তাহলে এটাও কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু আমরা এবার পরেরটা যদি দেখি, এমফ্যাটিক প্রোনাউন কি? এমফ্যাটিক মানে এমফাসাইজ করা, যেটা জোর দেয়, এমফাসাইজ করা, এমফাসাইজ করছে কিছু শব্দকে। কাকে জোর দিচ্ছে? যে নাউনকে, কে ওই কাজটা করেছে, সাবজেক্ট যে করেছে তাকে, কর্তাকে, কে এই কাজটা করলো, সেটা জোর দিয়ে বলার জন্য ব্যবহার করা হয়। জেনারেলি এমফ্যাটিক প্রোনাউনগুলো নামের পরে, মানে সাবজেক্টের পরেই আসে। রাম হিমসেলফ ডাজ ইট, রাম নিজেই এই কাজটা করেছে। শি হারসেলফ ওপেন দ্য ডোর, সে হারসেলফ ওপেন দ্য ডোর, সে নিজেই দরজাটা খুলেছিল।
সে নিজেই খুলেছিল। করোনা ইটসেলফ ইজ এ ফ্যাটাল ডিজিজ, করোনাটা নিজেই একটা মারাত্মক রোগ। এই যে আমরা বললাম, এই দুটো সেন্টেন্সের বেসিক তফাৎ হচ্ছে ওখানে ফলটা নিজের দিকে যাচ্ছে, এখানে শুধু কে করেছে তাকে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। এবার একটা মজার জিনিস দেখা যাক, যেটা বুঝতে সুবিধা কী করে হবে। আমরা যদি এই হিমসেলফটাকে কেটে দিই আর এখানে হিমসেলফটাকে কেটে দিই, কী দাঁড়ায়? দ্য বয় হার্টস, এর কোনো মিনিং, বয় হার্টস কাকে, কোথায়, কিছুই ক্লিয়ার হলো না, মিনিংটা কিন্তু ইনকমপ্লিট থেকে গেল। কিন্তু এখানে রাম ডাজ ইট, তা রাম কাজটা করেছে, এটা কিন্তু পুরো একটা সেন্স আমি বুঝতে পারছি। এখানে সেন্টেন্সে হিমসেলফটা না হলেও এটা বোঝা যায় কি বলতে চেয়েছে, কিন্তু ওখানে কিন্তু ওটা বোঝা যাচ্ছে না। ঠিক একইভাবে আই পোর্ড সাম ওয়াটার ইন্টু গ্লাস ফর মাইসেলফ আমি যদি কেটে দিই, তাহলে আই পোর্ড সাম ওয়াটার ইন্টু গ্লাস একটা সেন্টেন্স হলো, কিন্তু এই সেন্টেন্সের পারপাসটা কি, যেটা পুরো সেন্সটা ক্লিয়ার হলো না যদি আমি ওটা কেটে দিই। কিন্তু আমি যদি শি হারসেলফ ওপেন দ্য ডোরের কোনো একটা হারসেলফটাকে কাটতাম, তাহলে কিন্তু শি ওপেন দ্য ডোর, মানে দরজাটা তো সেই খুলেছে, সে নিজেই খুলেছে, জোর দিয়ে বলার জন্য ব্যবহার করা হয়েছে। এটা না থাকলেও সেন্টেন্স পুরো হয়, কিন্তু ওটা না থাকলেও সেন্টেন্স, রিফ্লেক্সিভ প্রোনাউনের যদি প্রোনাউন না থাকে সেন্টেন্স কিন্তু ইনকমপ্লিট সেন্স হয়। এটা খুব বড় ডিফারেন্স, এটা মাথায় রাখতে হবে। বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ধরনের জিনিসে দেখি যেগুলো প্রচণ্ড ভুল কথা লেখা থাকে, ঠিক করে বলে দেওয়া থাকে না। তো এটা আমি চেষ্টা করলাম যে জিনিসটাকে, যেটা সহজভাবে বোঝাবার জন্য, যে ওখানে ওটা লাগেই, এটা জোর দেওয়ার জন্য। ওখানে রেজাল্টটা নিজের দিকে আসে, এখানে রেজাল্টটা কিছু আসে না, এখানে নিজে কাজটা করেছি সেইটুকু বোঝাবার জন্যই এই এমফ্যাটিক প্রোনাউন ইউজ করা হয়। এছাড়াও অনেক এক্সামে দেখা যায় যে লিখতে দেয় যে ইন্টেন্সিভ প্রোনাউনের উদাহরণ দাও, যারা প্রোনাউন নিয়ে পড়াশোনা করছে বা যারা পরীক্ষা দিতে যায় কম্পিটিটিভ এক্সামে। ইন্টেন্সিভ প্রোনাউন কিছুই না। ইন্টেন্সিভ মানে ইন্টেনশান থেকে, মানে খুব খুব বড় ইন্টেন্সিভ, খুব খুব জোরালো ইন্টেন্সিভ সাউন্ড, খুব জোরালো সাউন্ড। তা জোরালো মানে জোর দেওয়া। ইন্টেন্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউন একই প্রোনাউন। এইটা আর এর পরের যে প্রোনাউন নিয়ে আমরা আলোচনা করব, এই পরের যে ইন্টেন্সিভ প্রোনাউন, এই একই ধরনের প্রোনাউনগুলো ইউজ হয়, এই দুটো সেম জিনিস, খালি ডেফিনেশন আলাদা। তার জন্য আমরা ওটাকেও ইনক্লুড করে রেখেছি যাতে বুঝতে অসুবিধা না হয়। এবার আসা যাক রিলেটিভ প্রোনাউনে। রিলেটিভ প্রোনাউন কি? রিলেটিভ প্রোনাউনগুলো আমরা দেখতে পাচ্ছি দ্যাট, হু, হুম, হুইচ, এগুলো, এই ধরনেরগুলো দিয়ে আমরা রিলেটিভ প্রোনাউন জেনারেলি জানি এদেরকে। কেন, কিসের জন্য রিলেটিভ প্রোনাউন? অ্যাকচুয়ালি এরা দুটো বাক্য যদি কোনো সাবজেক্টকে নিয়ে হয়, কোনো নাউনকে নিয়ে হয়, সেই নাউনের পরিবর্তে বসে দুটো বাক্যকে এরা যুক্ত করতে সাহায্য করে, এরা রিলেট করতে সাহায্য করে, এরা সম্বন্ধ তৈরি করতে সাহায্য করে। তাই জন্য এইগুলো কিন্তু কোনো কোশ্চেন নয়, এই হু, হুম, হুইচ এগুলো কিন্তু কোশ্চেন নয়, এগুলো এখানে ইউজ হয় দুটো বাক্যকে যুক্ত করার জন্য, এবং এরা নামের জায়গায় বা সাবজেক্টের জায়গায় বসে শব্দগুলোকে যুক্ত করে। এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। উদাহরণ নেওয়া যাক, রাম হু ইজ 10 বা হু ইজ 10 years old, যে 10 বছর বয়স, রাম যার 10 বছর বয়স, হ্যাজ জাস্ট প্রমোটেড টু ক্লাস 5, সে ক্লাস 5-এ জাস্ট প্রমোশন পেয়ে উঠেছে। তাহলে এই যে রামের পরেই কিন্তু হুটা বসেছে। আমি এখানে বলতে পারতে রাম ইজ 10 years old, হ্যাজ জাস্ট প্রমোটেড টু ক্লাস 5, রামের জায়গায় হুটা বসেছে। তাহলে কী বলে মিনিংটা হচ্ছে, রাম যে 10 বছরের, হ্যাজ জাস্ট প্রমোটেড টু ক্লাস 5, এখানে যে বোঝাতে এই হুটা ব্যবহার হয়েছে। তাহলে এটা রিলেটিভ প্রোনাউন, নামটাকে পরিবর্তে রিপ্লেস করছে। দিস ইজ দ্য হাউস হুইচ শি বিল্ড, এটা সেই বাড়ি যেটা সে তৈরি করেছিল। তাহলে অ্যাকচুয়ালি হুইচ শব্দটা কিন্তু কী করছে, হাউসটার সম্বন্ধে, এই হাউসটাকে নিয়ে কিন্তু কথা বলছে। হুইচটা কী করছে, হাউসটাকে নিয়েই অ্যাকচুয়ালি বলছে। আমরা যদি এরকম না বলতাম, এমনি সেন্টেন্স লিখতাম, আমরা লিখতাম দিস ইজ দ্য হাউস শি বিল্ট ইট, দুটো আলাদা সেন্টেন্স। কিন্তু এই যে বাড়িটা, সেটা ওই তৈরি করেছে, এই দুটোকে জুড়তে গিয়ে আমি হাউসের জন্য হুইচটাকে নিয়ে এলাম, দ্বিতীয়বার হাউস লিখলাম না, হাউসটার সম্বন্ধে বললাম। অ্যাকচুয়ালি এটা রিলেট করে দিল দুটো সেন্টেন্সকে, তাই জন্য এটা রিলেটিভ প্রোনাউন। ক্লিয়ার? এরপর আমরা যদি আরেকটা সেন্টেন্স নিই, এপিজে আব্দুল কালাম ইজ এ ম্যান দ্যাট ডিজাইন মিসাইল ফর ইন্ডিয়া। তো এপিজে আব্দুল কালাম হচ্ছে সেই মানুষ
যে ভারতবর্ষের জন্য মিসাইল ডিজাইন করেছিল। তো এইখানে আমরা বলতেই পারতাম এপিজে আব্দুল কালাম ইজ দ্য ম্যান হু ডিজাইন্ড মিসাইল ফর ইন্ডিয়া, ঠিক ছিল, কোনো ভুল নেই। কিন্তু আমি দ্যাটটা পারপাসফুলি ইউজ করলাম এটা বোঝাতে যে এই রিলেটিভ প্রোনাউন যখন ব্যবহার হবে আমাদের মাথায় রাখতে হবে তিনখানা নিয়ম। একটা হচ্ছে হু আর হুম, এর নিচে আমি দিয়ে দিয়েছি। হু আর হুম ব্যবহার করা হয় মানুষের জন্য, হুইচ ব্যবহার করা হয় থিংয়ের জন্য, যেটা এখানে আমার উদাহরণ দেওয়া আছে, এখানে হুইয়ের উদাহরণ দেওয়া আছে। কিন্তু দ্যাটটা পিপল অ্যান্ড থিংস, বস্তু, লিভিং নন লিভিং সবার জন্য ব্যবহার করা যায়। তাহলে আমি যদি এখানে দ্যাট ব্যবহার করি এটা কোনো ভুল নয়, আবার আমি যদি এখানে হু ব্যবহার করি তাহলেও এটা ভুল নয়। তাহলে মাথায় রাখতে হবে। কিন্তু আমরা যদি কোনো কোনো মানুষের পাশে যদি আমি লিখতাম এপিজে আব্দুল কালাম ইজ দ্য ম্যান হুইচ ডিজাইন মিসাইল ফর ইন্ডিয়া, তাহলে দ্যাট উড বি রং আনসার, রং সেন্টেন্স। ক্লিয়ার? এছাড়া সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ হিসাবে ওই রিলেটিভ প্রোনাউনগুলোকে আমরা কীভাবে সাজাতে পারি। অবজেক্টিভ কেসে আমরা হুম ব্যবহার করি, আমরা সাবজেক্টিভ কেসে হু ব্যবহার করি, সেগুলো কয়েকটা উদাহরণ দেওয়া আছে। চলে আসা যাক ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে। ডেমনস্ট্রেটিভ মানে কি? ডেমনস্ট্রেশন। আমরা রাস্তাঘাটে দেখি কোনো লোক হকারি করতে যারা বেরোয় তাদের দেখি কোনো লোক, দাদা এইদিকে দেখুন, কোনো কিছুকে চিহ্নিত করতে গিয়ে তারা একটা কিছু বলে। ডেমনস্ট্রেট তারই করা যায় যাকে আমি দেখাতে পারছি, দেখিয়ে বোঝানো, ডেমনস্ট্রেট করা। তাহলে আমরা যদি কাউকে কিছু দেখাতে চাই তাহলে কি ও শব্দগুলো ব্যবহার করি? দিস, দ্যাট, দোজ, এগুলোই তো ব্যবহার করি। তাহলে এগুলো যখন আমরা ব্যবহার করি উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট বা অবজেক্টকে চিহ্নিত করে কিছু বলতে। যেমন দিস ইজ অ্যান অ্যাপেল, এটা একটা অ্যাপেল। হয়তো অনেক আলু আছে, তার মাঝখানে একটা অ্যাপেল আছে, আমি কাউকে দেখিয়ে বললাম দিস ইজ অ্যান অ্যাপেল হুইচ আই ওয়ান্ট, যেটা আমার চাই, ঠিক আছে। কিন্তু এই অ্যান অ্যাপেল বলার আগে যে দিসটা বললাম আঙুল দেখিয়ে, ওটা চিহ্নিত করার জন্য, এই দিসটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিস ইজ আ বুক, এটা একটা বই। এই যে দিস ইজ আ বুক আমি যে বলছি, বা দ্যাট ইজ এ বুক আমি যদি বলি, তাহলে এই দ্যাট ইজ বুক বা দিস ইজ বুক এই দুটো কিন্তু কারো কোনো জিনিসকে দেখাবার জন্য ব্যবহার করা হচ্ছে, এবং তারপর তার সম্বন্ধে হয়তো আমি আরও 5টা লাইন বলতে পারি। তাহলে এই যে শব্দটা দ্যাট বা দিস, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দিজ আর গুড ম্যাঙ্গোস, এগুলো ভালো আম, আমি বললাম দিজ আর রটেন ম্যাঙ্গোস, পচে যাওয়া আম। তো এই দুটোই আমরা যখন বলছি, দিস প্লুরাল হওয়ার জন্য আমি দিস ব্যবহার করেছি, THESE। হ্যাঁ, সিঙ্গুলার হলে আমরা যদি একটা হতো তাহলে আমরা ব্যবহার করতাম THIS। তো এইভাবে এই প্রোনাউনগুলোকে আমরা ব্যবহার করি, এবং এই প্রোনাউনগুলো চিহ্নিত করতে ব্যবহৃত করা হয়। খুব সোজা, জিনিসটার মধ্যে কোনো শক্ত কিছু নেই, কিন্তু আমরা কমপ্লেক্স করে ফেলি আর কি। তা এবার এগোনো যাক ইন্টারোগেটিভ প্রোনাউনে। তো ইন্টারোগেটিভ প্রোনাউন কি? ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যে সেই সব প্রোনাউনগুলো যেগুলো প্রশ্ন করতে কাজে লাগে, সেই প্রোনাউন যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করি। কিন্তু প্রশ্নটা করার ইয়েটা কি? প্রশ্ন তো করলাম, কিন্তু প্রশ্নটা কেন না? প্রশ্নটা করি আমরা এই কারণে যে তার উত্তরটা একটা নাউন আসবে। এরকম যদি কোনো প্রশ্ন আমরা করতে কোনো শব্দ ব্যবহার করি যার উত্তরটা নাউন আসবে, নাউন জেনারেলি সাবজেক্ট বা অবজেক্ট হয় সেন্টেন্সের, যাই হোক নাউন আসবে, তাহলে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হুই ইজ হি, যদি আমি কাউকে জিজ্ঞাসা করি এটা কে, আমি কাউকে একটা নিয়ে বাড়িতে ঢুকেছি, আমাকে জিজ্ঞাসা করলো বাড়ির লোক, বাড়ির যে আমার যে গার্জিয়ান আছে, যে ধরো হুই ইজ হি, এটা কে, তুমি বললে কি এটা হচ্ছে রাম, এটা হচ্ছে রাম, রামকে আমার বন্ধু, রাম হু ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে যে উত্তরটা এলো, উত্তরটা কি? এটা অ্যাকচুয়ালি নাউন, এটা অ্যাকচুয়ালি নাউন। ঠিক একইভাবে আমরা যদি বলি হুজ বুকস ইজ দিস, কার বই এটা, আমি বললাম এটা রামের বই, তাহলে একটা নাম তো এলো, নাম মানে হচ্ছে নাউন। তাহলে উত্তর কোশ্চেন এমন করা হচ্ছে যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সারগুলো কিন্তু হবে নাউন। সেই সমস্ত কোশ্চেনগুলোর যে ওয়ার্ড, WH ওয়ার্ড আমরা ইউজ করছি, সেগুলো সব কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? হুইচ ওয়ান ইউ লাইক অ্যামং দিস পেন্স, এই এতগুলো পেনের মধ্যে কোনটা তোমার পছন্দ? তো তুমি হয়তো বললে আমার ওই লিঙ্ক কোম্পানির ওই লাল রঙের পেনটা পছন্দ। তাহলে কোনো একটা বস্তুকে তুমি আইডেন্টিফাই করলে এবং যেটা বললে যে এই লিঙ্ক কোম্পানির ওই পেন, তাহলে জিনিসটা একটা বস্তু এবং তার একটা নাম দিলে, তাহলে এটা একটা নাউন। তাহলে এই যদি নাউন হয় তাহলে ডেফিনেটলি সেই নাউনের উত্তরটা খোঁজার জন্য যে প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাই রেসিপ্রোকাল প্রোনাউনে। রেসিপ্রোকাল প্রোনাউন কি? রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে
ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো আমরা ব্যবহার করি। রেসিপ্রোকাল মানে পরস্পর সাথে ক্রিয়াশীল প্রতিক্রিয়াশীল যদি কোনো কাজ বোঝায়, সেই কাজটা বোঝাতে গিয়ে যে নাউনগুলোকে যেভাবে আমরা এই ফিলিংসটা বোঝাবার জন্য যে প্রোনাউনগুলোকে ইউজ করি সেগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এগুলো জেনারেলি এরকমভাবে ব্যবহার করা হয় যে সে এবং তার বন্ধু একসাথে কাজ করে, পরস্পর একসাথে কাজ করে, পরস্পর সে এবং তার ভাই সবসময় মারামারি করে, এই যে ব্যাপারগুলো পরস্পর মারামারি করে, তা পরস্পর বোঝাতে গেলে আমরা ইচ আদার বা ওয়ান অ্যানাদার ব্যবহার করি। যদি দুজনের মধ্যে বোঝানো হয় তখন সবসময় ইচ আদার ব্যবহার হবে, আর দুইয়ের অধিক হলেই, দুইয়ের বেশি হলেই, 3, 4, 5, 6-এর মধ্যে যখন আমরা এগুলো এটা বোঝাতে চাইবো তখন কিন্তু সেটা সবসময় ওয়ান অ্যানাদার করতে হবে। এটা অনেক ভুল হয়। আমার উদাহরণ দেখা যাক। রাম অ্যান্ড রহিম ওয়ার্ক উইথ ইচ আদার। রাম এবং রহিম দুজনে কাজ করে একসাথে, পরস্পরের সাথে কাজ করে। তাহলে এখানে আমরা ইচ আদার ব্যবহার করেছি, ইচ আদার ব্যবহার করেছি। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, এটা আমাদের ভুল, প্রিন্টিং মিস্টেক, টাইপিং মিস্টেক, আর হবে, কারণ অ্যান্ড দিয়ে যুক্ত আছে দুটো, মানে দুটো প্রোনাউন। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, সে এবং তার বন্ধু, আর ফাইটিং উইথ ইচ আদার, তো দুজন বন্ধু আছে বলে তাহলে আমরা এখানে কী ব্যবহার করবো, ইচ আদার। কিন্তু যদি দুজনের বেশি হয়, যে মেনি পিপল ইন দিস ওয়ার্ল্ড কেয়ার ফর ওয়ান অ্যানাদার, এখানে কিন্তু ওয়ান অ্যানাদার হবে, এটা মাথায় রাখতে হবে। যখনই দুইয়ের বেশি হয়, আমরা এখানে অনেকে ভুল লিখি, ভুল বলি যে মেনি পিপল ইন দিস ওয়ার্ল্ড কেয়ার ফর ইচ আদার, ভুল হয়ে যাবে। এখানে লেখা উচিত, গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে ওয়ান অ্যানাদার। দুইয়ের বেশি যদি হয়, যখনই হবে, হ্যাঁ, তখন সেটাকে আমরা সবসময় ওয়ান অ্যানাদার দিয়ে লিখব। এরপর আমাদের ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন কি? ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে সেই সমস্ত প্রোনাউন যে প্রোনাউন কোনো নির্দিষ্ট কাউকে বোঝায় না। যে প্রোনাউন ব্যবহার করি আমরা নির্দিষ্ট কাউকে বোঝাবার জন্য নয়, সামবডি, এনিবডি, ওয়ান, ইচ, অল, এগুলো দিয়ে আমরা ইনডেফিনিট। ইনডেফিনিট মানে নির্দিষ্ট নয়, ডেফিনিট মানে নির্দিষ্ট, তাহলে ইনডেফিনিট মানে কী হবে, নির্দিষ্ট নয়। সামওয়ান ইজ কামিং টু স্কুল, কেউ একজন স্কুলে আসছে, কে আসছে আমি নির্দিষ্ট করে বলছি না, আমি জানিও না, কেউ একটা আসছে। এভরিবডি এনজয়েড দ্য ফাংশন, অনেকজন মিলে ফাংশনটা আনন্দ করে উপভোগ করেছিল, এনজয় করেছিল। কিন্তু অনেকজনের মধ্যে কারা কারা ছিল আমি কিন্তু নির্দিষ্ট করলাম না। নো ওয়ান ওয়াজ এট হোম, বাড়িতে কেউ ছিল না, তো বাড়িতে কেউ ছিল না, নো ওয়ান ওয়াজ এট হোম, বাড়িতে কেউ ছিল না। এই যে কেউ ছিল না বললাম, আমরা কিন্তু কাকে খুঁজতে গেছিলাম তার নামটা স্পেসিফিক করলাম না, কাকে দেখার আশা করছিলাম তার নামটা স্পেসিফিক করছি না, তাকে আমরা নির্দিষ্ট করে বলছি না। এগুলো সবই ডেফিনিট নয়, তাই এগুলো ইনডেফিনিট প্রোনাউন, সবই ইনডেফিনিট প্রোনাউন। তো আমরা এত অবধি পড়লাম, এগুলো সবই ইনডেফিনিট প্রোনাউন। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে, আমি আগেও একটা ছক করে যে উদাহরণ দিচ্ছিলাম, এক্ষেত্রে জেনারেলি সমস্ত জায়গায় যে ভার্বটা ইউজ হয় সেটা হবে সিঙ্গুলার ভার্ব, সেটা হবে সিঙ্গুলার ভার্ব সমস্ত জায়গায়। যেমন সামওয়ান ইজ কামিং, আমি এখানে কিন্তু সামওয়ান আর কামিং লিখতে পারি না। এভরিবডি কথা বলছি, কিন্তু এভরিবডি দিয়ে যদি আমি একটা এমনি সেন্টেন্স করতাম, এভরিবডি ইজ হ্যাপি, কিন্তু আমরা বলবো না এভরিবডি আর হ্যাপি, ভুল হয়ে যাবে ইংলিশ। নো ওয়ান ওয়াজ অ্যাট হোম, কথাটা বলতে গিয়ে কেউ বাড়িতে নেই, বাংলা বললে অনেককে বোঝায়, কিন্তু আমরা এখানে বলবো নো ওয়ান ওয়াজ অ্যাট হোম। এই পয়েন্টগুলো না জানলে আসলে গ্রামারের অনেক কিছুই লেখা যায় না, অনেক সেন্টেন্স ভুল লিখতে হয়। তাই জন্য শুরু থেকেই এই বেসটা তৈরি করার জন্য এই ক্লাস। এরপর লাস্ট আরেকটা ভাগ, সেটা আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে অনেকের মধ্যে একজন, দুজন, এগুলোকে যদি আমরা ব্যবহার করতে চাই, আলাদা আলাদা করে বোঝাতে চাই, তখন আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলি, প্রোনাউনের ব্যবহার করি। অনেকের মধ্যে নির্দিষ্ট করে এক দুজন, দুজনকে নিয়ে আমি কথা বলছি। যেমন ইচ নিউ ডে ইজ ডিফারেন্ট, ইচ নিউ ডে ইজ ডিফারেন্ট, প্রত্যেকটা নতুন দিন আলাদা আলাদা। যদিও আমি অনেকগুলো দিনের কথা বলার বিষয়টা নিয়ে এখানে বললাম, কিন্তু আমরা এখানে লক্ষ্য করার বিষয় আছে যেটা, যে ইচ নিউ ডেজ বলছি না, আমরা ইচ নিউ ডে বলছি। এই যখনই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের লেখা আমরা লিখব, তখন আমরা কিন্তু তারপরে যে নাউনটা আসবে, যে নাউনটা, এটা একটা কমন নাউন তো, ডে, সেটা কিন্তু তার পাশে কিন্তু আমরা
প্লুরাল করবো না, ওটা সিঙ্গুলারই আসবে। আমি একটা উদাহরণ পাশে লিখে দিয়েছি, নট ইচ নিউ ডেইজ আর ডিফারেন্ট। এটা যদি আমরা লিখতাম তাহলে এটা কিন্তু ভুল হতো। আইদার বয় ক্যান ডু দ্যাট, যে কোনো দুটো ছেলের মধ্যে একজন এটা কাজটা করেছে। আমরা দুজনের মধ্যে একজনকে নির্দিষ্ট করতে চাইছি, দুজনের মধ্যে কোনো একজন এটা করেছে, কিন্তু আমরা এই দুজন বলার জন্য আইদার বয়েজ বলছি না, আমরা আইদার বয় বলছি। যেটা একটু আগে বললাম যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে সবসময় যে ওয়ার্ডটা ইউজ হয়, প্রোনাউনের পরে যে নাউনটা ইউজ হয় সেটা কিন্তু সিঙ্গুলারে আসে, সিঙ্গুলার লিখতে হয়, একটা লিখতে হয়, এস যোগ করা যাবে না। নাইদার পেন ইজ গুড, একই ধরনের, নাইদার পেন ইজ গুড। তো এইগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এই ছিল 11 ধরনের প্রোনাউন। আশা করি পুরোটাই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্ট সেকশানে লিখতে পারো। আর করোনার মধ্যে সুস্থ থাকো, ভালো থাকো, ঘরে থাকো, শিখতে থাকো। পরে আমরা আরেকটা ক্লাস নিয়ে আবার আসবো। ধন্যবাদ।